TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজকে আমাদের পুরো আলোচনাটাই থাকবে আমেরিকা নিয়ে, বিশেষ করে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের যে নতুন প্রশাসন তিনি সাজাচ্ছেন, একের পর এক মনোনয়ন ঘোষণা করছেন। সবশেষ আজকেও আরও 3 জনে মনোনয়ন ঘোষণা করেছেন। এ পর্যন্ত আমাদের হিসাবে উনি 14 জনের ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ 14টি পদে তিনি মনোনয়ন ঘোষণা করেছেন। তার মোটা দাগে বলতে গেলে এই ব্যক্তিগুলো সম্পর্কে আমরা যা জানি, এরা নিশ্চয়ই মাগা রিপাবলিকান এবং প্রচণ্ডভাবে ট্রাম্প অনুগত। ট্রাম্প যে ধরনের আমেরিকা তৈরি করতে চান নির্বাচনের আগে বা বিভিন্ন সময়ে তিনি যেসব ঘোষণা দিয়েছেন, সেগুলো বাস্তবায়নের জন্য সবচেয়ে যোগ্য লোকগুলোকে তারা বেছে নিয়েছেন। আর যদি উল্টো দিক থেকে ধরি, একটি গণতান্ত্রিক দেশ আমেরিকার মতো, সেই দেশের গণতন্ত্র, সেই দেশের প্রশাসন, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের আইন ব্যবস্থা যা কিছু বহু বছর ধরে চর্চিত হয়ে আসছে, সেটাকে ধ্বংস করার জন্য যারা সবচেয়ে বেশি উপযুক্ত তাদেরকে ট্রাম্প বেছে নিচ্ছেন একের পর এক। ওরকম একটি প্রশাসন দিয়ে ট্রাম্প আমেরিকাকে কোথায় নিয়ে যেতে চান? জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পরে 4 বছর আমেরিকার চিত্র, আমেরিকার বাস্তবতা, আমেরিকার রাজনীতি, প্রশাসন সব কিছু মিলিয়ে কেমন অবস্থায় যাবে, মোটা দাগে আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যাদেরকে তিনি এ পর্যন্ত মনোনয়ন দিয়েছেন আজকে পর্যন্ত, তার মধ্যে কয়েকজনের মনোনয়ন নিয়ে বেশি প্রতিক্রিয়া হচ্ছে। ডেমোক্র্যাটরা তো বটেই, বিভিন্ন বিশেষজ্ঞ বা সাবেক আইন প্রণেতা হোক, সাবেক প্রশাসনের কর্মকর্তাই হোক, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা হোক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোক, যারা এসব ব্যাপারে বিশেষজ্ঞ, তাদের মতামত, প্রতিক্রিয়া এবং ডেমোক্র্যাটদের সাথে কারো কারো ব্যাপারে রিপাবলিকানরাও প্রতিক্রিয়া দিচ্ছেন, বিরোধিতা করছেন বেশ তীব্র ভাষায়। তার শীর্ষে আছেন ম্যাট গেটস, যাকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছেন। ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার, প্রতিশোধ নেয়ার, শাস্তি দেওয়ার, জেল খাটানোর যেসব হুমকি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নের জন্য তার কাছে ম্যাট গেটসকে সবচেয়ে সঠিক লোক মনে হয়েছে। এই অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন আর সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ, তার মনোনয়ন নিয়েও অনেক সমালোচনা চলছে। আরও অনেকের মনোনয়ন নিয়ে আলোচনা চলছে। নতুন মনোনয়নপ্রাপ্তদের মধ্যে আছেন তুলসি গাভার্ড, তিনি ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, তার ব্যাপারে আলোচনা হচ্ছে। স্টেট সেক্রেটারি, হোমল্যান্ড সেক্রেটারি, এদের নিয়েও আলোচনা হচ্ছে। সোজা কথা, ট্রাম্প এখন পর্যন্ত যাদের মনোনয়ন ঘোষণা করেছেন তার ব্যাপারে সবাই খুব ভালো বলছে, সঠিক হয়েছে, এরকমটা শোনা যাচ্ছে না। কারো কারো ব্যাপারে প্রতিক্রিয়া, বিরোধিতা বেশি, কারো কারো ব্যাপারে হয়তো কম। কিন্তু কম বেশি যাই বলি না কেন, তাদের মনোনয়ন আমরা যদি বিগত রিপাবলিকান হোক, ডেমোক্রেট হোক, যেসব প্রশাসন দেখে এসেছি, এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রথম যে প্রশাসন ছিল প্রথম মেয়াদে 16 সালে নির্বাচিত হওয়ার পরও, সেখানেও এই ধরনের ব্যক্তিদের আধিক্য ছিল না। তো ট্রাম্প তার মাগা আমেরিকা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা এই বিষয়টি নিয়ে মোটা দাগে আলোচনা করব। তারপরে খাতোয়ারি আলোচনা, ব্যক্তিওয়ারি আলোচনা তো হবেই। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, প্রফেসর অফ জিওলজি, দ্য কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। প্রফেসর খালেকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ করিম চৌধুরী, তিনি আসালের ন্যাশনাল সেক্রেটারি। জনাব করিম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর খালেকুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করি। আপনি নিশ্চয়ই মনোনীত ব্যক্তিদের সম্পর্কে জানেন, কয়েকজনের কথা বললাম। আমি ব্যক্তি বিশেষ যাদের ব্যাপারে বেশি আলোচনা, সমালোচনা, বিরোধিতা হচ্ছে, সেই ব্যক্তিগুলো ধরে আলোচনা করব। আমি সামগ্রিকভাবে এ পর্যন্ত যে 15 জনের মনোনয়ন ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প, তার মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের চেহারাটা কেমন হতে যাচ্ছে এবং তার কি প্রতিফলন পড়বে গোটা দেশের উপরে। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের ইংরেজিতে একটা কথা আছে, দ্য পিপল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট, দে গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ। মানুষ যেরকম সেরকম গভর্নমেন্টই তারা ডিজার্ভ করে। তো আমরা আমেরিকার ভোটার, আমরা ইনক্লুডেড, আমরা যেহেতু ভোট দিয়ে একটা দলকে মনোনীত করেছি এবং সেটার দায়িত্ব তো আমাদের নিতে হবে। সেই হিসাবে আমরা মনে করি আমরা এরকম
একটা প্রশাসনে আমরা চেয়েছিলাম, এবং এটা আমরা জেনে বুঝেই ভোট দিয়েছে। কারণ এই যাদেরকে এখন মনোনয়ন দিয়েছে তাদেরকে দিয়ে যেই নীতিমালাগুলো ডোনাল্ড ট্রাম্প বাস্তবায়ন করতে যাচ্ছে, এগুলি কিন্তু কোনো রাগডাক ছিল না, এগুলি কোনো গোপন ছিল না। এবং তার যে মানে কাঙ্ক্ষিত লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পের, এবং সেটাকে যদি বাস্তবায়ন করতে হয়, এবং সেটার পক্ষেই তো মানুষ ম্যান্ডেট দিয়েছে, তাহলে কিন্তু যে লোকগুলির কথা আপনি বললেন তাদেরকে আমরা একটু একটু করে একটু পরে বলবো, সেই যে নীতিমালা, সেই যে তার লক্ষ্য, সেই যে তার আর কি প্রজেক্ট, এগুলি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বরং এই লোকগুলি সুযোগ্য মানুষ। কারণ আপনি আম গাছে তো আর কাঁঠাল আশা করা উচিত না, তাই না? এটা ভুল হবে। আমি যদি মনে করি যে আমার কাছে এটা ভালো লাগছে না, তাহলে এটা মানে আমাকে এটা গ্রহণ করতে হবে। কারণ আমি দেশের নাগরিক, আমি ভোট দিয়েছি, ভোটে হেরে গিয়ে যারা জয় হয় তাদেরকে মেনে নেওয়াই হচ্ছে এই দেশের কালচার, এবং সেটা আমরাও মনে করি মেনে নিয়েছি। তবে তিনি যেই লক্ষ্যে ভোট চেয়েছিলেন সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমার ধারণা সেই ব্যক্তিগুলি সঠিক ব্যক্তি। তবে ব্যক্তিগুলো আসলে দেশের জন্য কেমন হবে, পৃথিবীর জন্য কেমন হবে, এবং এমনকি যেসব মানুষ তাদেরকে ভোট দিয়েছে তারা 4 বছর পরে কিরকম একটা অবস্থায় গিয়ে দাঁড়াবে সেটা কিছুটা অনুমান করা যায়। সেই লক্ষ্যে যদি কয়েকজনের কথা বলি, সবার কথা নাই বললাম, আপনি যেমন বলেছেন ম্যাট গাইডস হচ্ছে একটা ব্যক্তি যিনি কংগ্রেসম্যান থাকাকালীন তার বিরুদ্ধে কংগ্রেশনাল ইনভেস্টিগেশন হয়েছে, এবং এরকম মানুষ কিন্তু খুব বেশি না যাদের বিরুদ্ধে কংগ্রেশনাল ইনভেস্টিগেশন হয়েছিল। তার মধ্যে একজন ছিল, মনে করেন যে আপনার যেই লোকটা জর্জ স্যান্টোস, যাকে পরে ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে রিপাবলিকান দল থেকে। তার বাইরে গিয়ে আরো কেউ কেউ আছে। তো ম্যাট গাইডস এমন একটা ব্যক্তি যিনি হচ্ছেন যে প্রকৃত অর্থেই একজন লিটারালি একটা অপরাধী। কারণ হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগগুলো খুব মারাত্মক। অভিযোগগুলোর মধ্যে রয়েছে যে আন্ডার এজড অথবা অপ্রাপ্ত বয়স্ক মহিলাদের সাথে তার যে যৌন আচরণ, যৌন মিলন, 17 বছরের একটা মেয়ে, সেইটা রয়েছে। তার ড্রাগ এডিকশনের ব্যাপারে তার বিরুদ্ধে মানে অভিযোগ রয়েছে, এবং অনেক ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এবং এখানে একটু ইন্টারাপ্ট করি যে তিনি নিজেই অভিযুক্ত বা অভিযুক্ত অপরাধী বলতে পারি, তিনি বিচার বিভাগ নেতৃত্ব দেবেন, তো এটা দোষের কি? ডোনাল্ড ট্রাম্প নিজেও তো অপরাধী, একেবারে বিচারে অপরাধী, তিনি দেশের নেতৃত্ব দেবেন, তো সেই হিসেবে তো ঠিকই আছে। সেই অর্থে আপনি ঠিকই বলেছেন। আমিও যে একটু আগে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে এজেন্ডা, এগুলিকে বাস্তবায়ন করার জন্য তারাই হচ্ছে রিয়েল সোলজার, কারণ তাদের গ্রুপটাই হচ্ছে এই রকম। তবে আশা করা গেছিল অন্তত যে ঐতিহাসিকভাবে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, বিচার বিভাগ, যেটা যদিও প্রশাসনের অংশ, কিন্তু ঐতিহাসিকভাবে আমেরিকাতে এটা যেহেতু একটা বিচার সংক্রান্ত একটা মন্ত্রণালয়, সেটাকে ধরে নেওয়া হয় যে ব্যক্তিকেই তারা নিয়োগ দেয়, যে গভর্নমেন্ট, তারা দলীয় সাধারণত হয় না, নিরপেক্ষ জাতীয় খুবই হাইলি রেসপেক্টেড ব্যক্তিদেরকে সাধারণত মনোনয়ন দেয়। এমনকি গত বছর ডোনাল্ড ট্রাম্প যাকে দিয়েছিল, যে বিল বার, সেই ব্যক্তিও কিন্তু যথেষ্টই সম্মানীয়, এবং যেই জন্য তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সবকিছুর সাথে একমত পোষণ করেনি, তাই না? তো এরকম আশা করা গেছিল। এইটা থেকে শিক্ষা নিয়েই তিনি ম্যাট গাইডসকে এবার দিয়েছেন যে তার যে এজেন্ডা, সেটাকে বাস্তবায়ন করার জন্য। এজেন্ডাটা কি? ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন, আই এম দ্য ইউ রেট্রিবিউশন, তাদের যে প্রতিশোধ। এবং এমনকি তিনি বলেছেন যে জো বাইডেনকে প্রয়োজনে হচ্ছে একটা বিচার কাউন্সিল করে তাকে জেলে কিভাবে নেওয়া যায়, এরকম কথাও নির্বাচনী প্রচারণায় নিয়ে এসেছিল। তাহলে শত ধরনের রিভেঞ্জ, যত ধরনের, তারপরে হচ্ছে আপনার যে জানুয়ারি 6-এর যারা দণ্ডিত অপরাধী রয়েছে তাদেরকে তিনি মাফ করে দিবেন। এবং হচ্ছে কি, ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অ্যাটর্নি জেনারেল, তিনি হচ্ছে সবচেয়ে বড় আইন প্রণেতা গভর্নমেন্টের পক্ষে। এর মানে হচ্ছে লিগাল যত ইস্যু আছে, যে কাকে মাফ করা যায়, কাকে করা যায় না, কোন কেসে কাকে মানে জড়ানো যায়, সে সমস্ত ধরনের সাজেশনে তার কাছ থেকে আসবে। তো এটা তো গেল তার কথা। তারপরে হয়েছে আপনার পিট হেগসেথকে তিনি অনেকটাই হচ্ছে একটা টক শো হোস্টের একজন হচ্ছে এই আর কি অ্যাঙ্কর, এবং ফক্স নিউজের টক শোর, তার নাম হচ্ছে হেগসেথ। তো এই লোকটার মিনিমাম কোনো ইয়ে নাই,
মানে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্বন্ধে মিনিমাম কোনো যোগ্যতা তার নেই। তিনি আর্মিতে সার্ভ করেছে সোলজার হিসাবে, এর বাইরে গিয়ে তার কোনো যোগ্যতা নেই। এখন চিন্তা করুন, পেন্টাগনের মতো একটা জায়গা যেখানে 7 লক্ষ মানুষ এখানে প্রায় নানানভাবে ইনভলভ, এবং এখানে $800 বিলিয়ন হচ্ছে বাজেট। $800 বিলিয়ন হচ্ছে ক্লোজ টু $1 ট্রিলিয়ন। $1 ট্রিলিয়ন কিন্তু পৃথিবীর প্রথম 10টা ধনী দেশ বাদ দিলে অন্যান্য দেশের বাজেটের পরিমাণ $1 ট্রিলিয়ন হয় না। সেই বাজেটটা তিনি হ্যান্ডেল করবেন, যেই ব্যক্তির মিনিমাম কোনো ধরনের নেই, যোগ্যতা নেই। তারপরেও কথা আছে, তিনি বলছেন তার বিভিন্ন ইন্টারভিউতে যে আমেরিকান আর্মিতে নারীদের সেরকম কোনো ভূমিকা থাকা উচিত না, কমব্যাট আর্মিতে নারীদের কোনো ভূমিকা নেই, কারণ নারীরা হচ্ছে দুর্বল, তারা জন্মগতভাবেই দুর্বল। তো আমাদের যেটা দরকার, এটা ডাইভার্সিটি দরকার নাই আমাদের আর্মিতে, আমাদের দরকার হচ্ছে ইউনিটি। এটা হচ্ছে এই লোক। হ্যাঁ, এখন চিন্তা করুন, এলজিবিটি এগুলো তো অনেক দূরের কথা রয়ে গেল। তারপরে আপনি বলেছেন হচ্ছে আপনার পেন্টাগনের ইস্যুতে একটা আমার সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে পেন্টাগন যেভাবে চলে, নিশ্চয়ই একটি ফেডারেল সরকারের অধীনে, আপনার নির্বাচিত সরকারের অধীনে তারা কাজ করে, কিন্তু পেন্টাগন যাতা খুশি কি মেনে নেবে? না, সেটা মেনে নেবে না, কিন্তু নীতি নির্ধারণের ব্যাপারে বাজেটগুলো কিভাবে অ্যালোকেট করা হবে, মানে কোথায় কত টাকা দেওয়া হবে, কোন জায়গা থেকে কাট করা হবে, কোন জায়গায় তাদের ডিপ্লয়মেন্ট থাকবে, সেইগুলি তো আসলে এক্সিকিউটিভ লেভেলের আলোচনা। আপনি যেটা বলছেন সমস্ত অর্ডার তারা নিতে হয়তো বাধ্য না, কিন্তু পেন্টাগনের ব্যাপারে তো এটা তো তার হচ্ছে যে তার তো অনেক বড় সে থাকবে এখানে। বিভিন্ন যুদ্ধগুলি যা আছে পৃথিবীতে, এমনকি আমাদের যে সোলজার আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে, মিডল ইস্টে 47,000 সোলজার আছে, তাদের কোন দেশে রাখবে কোথায় রাখবে না সেগুলির কথা তার দ্বারা নির্ধারণ হবে। আমার একটা ব্যক্তিগতভাবে খুব আগ্রহের একটা জায়গা হচ্ছে মানে পরিবেশ, আপনি জানেন যে সেইখানে লি জেলডিন নামে যে ব্যক্তিকে এখানে ইপি এর দায়িত্ব দেওয়া হয়েছে। ইপিএ মানে হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, মানে আমাদের বন ও পরিবেশ মন্ত্রণালয় আপনি যদি ধরেন সেভাবে, এবং জলবায়ু বাংলাদেশের প্রেক্ষিতে। সেইখানে জেলডিনকে যে দেওয়া হয়েছে, সেই ব্যক্তিটা হচ্ছে টোটালি, তিনি মনে করেন যে ক্লাইমেট চেঞ্জ একটা হোক্স, এটার বিজ্ঞান ভিত্তিক কোনো ভিত্তি নেই, এবং তিনি মনে করেন যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যত নিয়ম কানুন আছে সেগুলিকে গাট আউট করে সেগুলি সমস্ত নিয়মগুলি চেঞ্জ করে ফেলা প্রয়োজন। সেজন্যই তো উনি এই নিয়োগটা পেয়েছেন, সেই জন্যই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে 7,000-এর মতো লোক কাজ করে ইপিএতে, পরিবেশ মন্ত্রণালয়ে। তিনি মনে করেন যে মন্ত্রণালয়টা আসলে থাকারই প্রয়োজন নেই সেইখানে। তারা মনে করে যে তাদেরকে ওয়াশিংটন ডিসিতেও তাদের কোনো জায়গা নেই, তাদেরকে অন্য অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া প্রয়োজন। তারপরে হচ্ছে ক্রিস্টি নোম, যে সাউথ ডাকোটার যে গভর্নর ছিলেন, তাকে দেওয়া হয়েছে হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি। হোমল্যান্ড সিকিউরিটি কিন্তু বিশাল একটা ব্যাপার, কারণ হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে বর্ডার, তারপরে হচ্ছে আপনার ইমিগ্রেশন, তারপরে হচ্ছে আপনার যে আভ্যন্তরীণ যত আইন কানুন আছে আর কি, আভ্যন্তরীণ যে শান্তির শৃঙ্খলা, সেটা হচ্ছে ক্রিস্টি নোম হচ্ছে যিনি ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু উনি খুবই একজন কট্টরপন্থী, যিনি খুবই অমানবিক ধরনের আচরণ তিনি করেন। বিড়ালের ঘটনায় বাদ পড়ে গেছে। জি, ওই বিড়ালের ঘটনায় বাদ পড়ে গেছে। বিড়ালের ঘটনা, জি 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 জি, যে তিনি তার যে নিজের যে পশু সেটাকে তিনি গুলি করে মেরেছিলেন, সগর্বে এটা বলেছিলেন। অন্যান্য দেশে হয়তো এটা বড় ঘটনা না, কিন্তু আমাদের জিনিসটা বুঝতে হবে, আমেরিকার কালচারে রিপাবলিকান ডেমোক্র্যাট রিগার্ডলেস প্রত্যেকেই কিন্তু খুবই পশুপ্রেমী। তারা খুবই, তাদের যে এই আর কি প্যাট, যেগুলিকে পোষ্য প্রাণী, এটা কুকুর হোক বিড়াল হোক, আমেরিকার কালচারে রিগার্ডলেস অফ আপনার পার্টি লাইন, তারা এটাকে তাদের সন্তানের মতো ভালোবাসে। এইটা হচ্ছে এখানকার কালচার। তো সেই জায়গাটাই যদি এমন একজন লোককে আপনি দিয়ে দেন, যেখানে জনস্বার্থ সবচেয়ে বেশি, জি জি, জনস্বার্থ সবচেয়ে বেশি। তারপরে আসলাম মার্কো রুবিওকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক আছে, এক অর্থে মার্কো রুবিও কিন্তু অত খারাপ না, কারণ তিনি বরং উল্টা, পক্ষে অনেকের কথা শুনেছি আমরা। জি জি জি, তিনি বরং উল্টা 2016 সনে প্রেসিডেন্সিয়াল রেসে ছিলেন, এবং সেখানে তিনি টিকেননি। তখন তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেছিলেন তিনি একজন কনম্যান, মানে যেটাকে বলে গুন্ডা বদমাইশ আর কি, এটাকে ইংলিশে বলে কনম্যান, এবং তার হোয়াইট হাউসে যাওয়ার কোনো যোগ্যতাই নেই, এ কথাটা তিনি বলেছিলেন।
এবং তারপরে তো আমরা সবাই জানি তিনি এখন হাঁটু গেড়ে তার কাছে মাপ চাচ্ছে, মোটামুটি ভাবে তার দলেই এখন এসছে। তো এগুলি হচ্ছে মোটা দাগে আর কি বড় বড় যে পজিশন গুলোর কথা আমরা বললাম। আর একটা সেকেন্ড বলে শেষ করি, ওরা মন্ত্রী হয়নি, কিন্তু ওই যে আপনার এলন মাস্ক এবং রামাস্বামী আর কি নতুন ডিপার্টমেন্টের দায়িত্ব, জি জি, না তাদেরকে দেওয়া হয়েছে গভর্নমেন্টের এফিশিয়েন্সি বাড়ানোর জন্য। হ্যাঁ, এটি একটি নতুন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি, এটাকে সংক্ষিপ্ত করলে দাঁড়ায় ডোজ, DOGE। ইন্টারেস্টিংলি এনাফ যে ডোজটা হচ্ছে একটা বিটকয়েন, একটা ক্রিপ্টোকারেন্সি আর কি, সেটার মালিক আবার হচ্ছে ইলন মাস্ক। হ্যাঁ, তাতে বুঝুন যে তারা গভর্নমেন্টের এফিশিয়েন্সি বাড়াতে গিয়ে দুইজনই বলেছে যে তারা গভর্নমেন্টের যতগুলি ডিপার্টমেন্ট আছে 400-র উপরে গভর্নমেন্টের বিভিন্ন বিভাগ কমিয়ে দেবে বলেছে, সেগুলিকে কমিয়ে 98-এ নিয়ে আসবে, 98-এ, এবং $2 ট্রিলিয়ন ওরা সেভ করবে তার মাধ্যমে, তারা বলছে $2 ট্রিলিয়ন। কাট সেভিং এর প্রশ্ন হয়তো আপনি পরে আনবেন যে কি এইসব যে মন্ত্রী পরিষদ আনলো তাতে এর প্রভাব কি হবে, সেটা একটু পরে আসবে, সেই জায়গায় আসবো। আমি একটু জনাব করিম চৌধুরী আপনার কাছে যেটা জানতে চাই, নিশ্চয়ই ব্যক্তিদের মনোনয়ন ধরে আপনি বলবেন, কিন্তু আমরা জানি যে হোয়াইট হাউস, সেনেট এবং সবশেষ হাউসেরও নিয়ন্ত্রণ রিপাবলিকের হাতে থাকছে। একটা রাষ্ট্রের এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সাথে আমরা জানি সুপ্রিম কোর্ট দেশের, সেটিও কিন্তু রক্ষণশীল বা কনজারভেটিভদের দখলে। তার মানে হচ্ছে সর্বোচ্চ আদালত আপনার হাতে, কংগ্রেসের 2 চেম্বার আপনার হাতে, হোয়াইট হাউস আপনার হাতে, জনগণই দিয়েছে। এটা যদি বাদ দিই, সুপ্রিম কোর্টের বাদ দিই, জনগণ ভোট দিয়ে তাদের দিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প কী করবেন সেটি প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন, এবং সেই কাজ করার জন্যই জনগণ তাদেরকে সমর্থন দিয়ে ব্যাপকভাবে নির্বাচিত করে ক্ষমতায় ফিরিয়ে এনেছে। তার মানে হচ্ছে আমেরিকার জনগণই চায় যে ট্রাম্প যেরকম আমেরিকা তৈরি করতে চান সেরকম তৈরি হোক। হ্যাঁ, এক কথাই যদি বলা যায় যে বর্তমান রিপাবলিকান সরকারের কাছে আপনি যে সরকারের 3টি ব্রাঞ্চের কথা বললেন, সাথে বললেন বিচার বিভাগ, যেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে। অনেক সময় যখন গভর্নমেন্ট কোনো আইন পাশ করে সেটা আমাদের কনস্টিটিউশনের মেইন থিমের সাথে যায় না, ব্যাপক পরিবর্তন যখন করা হয়, সাংঘর্ষিক না হলেও সেটা একজাক্ট, সেটা আমাদের ফাউন্ডিং ফাদার্সদের যে অ্যাটিটিউড, যে চিন্তা চেতনা ছিল তার সাথে অ্যাডজাস্ট না হলে সুপ্রিম কোর্ট সেটাকে স্যান্ড ব্যাক করে, যার ফলে ইচ্ছা করলেই কোনো আইন পাশ করানো যায় না। অনেক সময় সুপ্রিম কোর্ট সেটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মনে করে। কিন্তু সুপ্রিম কোর্টটা যখন সবকিছুই কনজারভেটিভদের হাতে চলে গেল, রিপাবলিকান মনোনীত 9 জন সুপ্রিম কোর্ট জাস্টিসের মাঝে 8 জনই তাদের, যার ফলে এখনকার সুপ্রিম কোর্ট থেকে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স তো দূরের কথা, শুধুমাত্র ফুলের মালা দাঁড়ায়নি, তারা ওয়েট করবেন যে কোনো বিল শুধুমাত্র পাশ হওয়ার সাথে সাথে এটা চ্যালেঞ্জ হলেই সেটা বাদ হয়ে যাবে কোর্টে। কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন যে রো ভার্সেস ওয়েড কি ঘটনা ঘটেছে। অতএব এই যে জনগণ এই বছর থেকে, আগামী বছর থেকে যে ক্ষমতাটা আমরা জানবো যে একটা বিপর্যস্ত অবস্থায় পড়ার সম্ভাবনা রয়েছে, এবং মানুষ অনেকটা আতঙ্কিত, ঠিক আতঙ্কিত শব্দটা ব্যবহার না করে মানুষের ভিতরে আমার মনে হয় যেন একটা অ্যাংজাইটি কাজ করছে। আপনি যখনই এই কয়েকজনের সাথে কথা বলবেন, পাবলিক ট্রান্সপোর্টেশনে যাবেন অথবা রেস্টুরেন্ট বা বারে বসবেন, মানুষের মাঝে কিন্তু এই প্রসঙ্গ নিয়ে কথা আসছে। মানুষ অনেকটা আতঙ্কিত, কোথায় যাচ্ছি আমরা। প্রশাসনের ভিতরে যখন, প্রত্যেকটা প্রশাসনে যখন আসে, যদি তাদের হাউস, সিনেট এবং হোয়াইট হাউস 3টা লাইন আপ হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে স্বৈরতন্ত্রের, না, ট্রাম্প তো বলেছেন তিনি একদিনের জন্য হলেও স্বৈরশাসক হবেন, এবং সেটার জন্য তার সবকিছু এবারের নির্বাচনে আমেরিকান জনগণ দিয়ে দিয়েছে। তো জনগণ তাকে স্বৈরাচার বানানোর পক্ষেই তো রায় দিয়েছে, এবং সে যা ইচ্ছা তাই করবে। তার বিপক্ষে এমন কোনো শক্তি নেই ডেমোক্র্যাটদের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সেটাকে প্রতিহত করার। তবে একটা জিনিস আমি বলবো, যে আমেরিকার ভোটার এবং জনগণ স্বৈরতন্ত্রের স্বাদ সহজে পায় নাই। এবারে হয়তো পাবেন, তারা বুঝতে পারবেন যে তাদের ভোটের মূল্য কি, ভোটটা কিভাবে দিতে হয়, যাচাই বাছাই করে ভোট না দিলে কি পরিণত হয়। আমি হতাশার সাথে সাথে এটাও বলবো, হয়তো আগামী 4 বছরে
ট্রাম্পের স্বৈরশাসন, নির্যাতন, নিপীড়ন, অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্যবোধ ধ্বংস এবং এদেশের ভবিষ্যৎকে একটা দীর্ঘমেয়াদী ধ্বংসের দিকে, একটা শ্রেণীদের ভিতরে যে সংঘাত, ক্লাস ফাইট, যেটা আমি কি বলবো, শ্রেণী সংঘাত যেটা, সেটা একটা কিন্তু খুব বড় ধরনের এই প্রবলেম হয়ে দাঁড়াবে আমেরিকা এবং আমেরিকানদের জন্য এবং বহির্বিশ্বে আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের জন্য। আপনি দেখুন সে যেভাবে তার প্রজেক্ট 2025-এ 934 পেজেস অফ প্ল্যান হোয়াট হি উইল ডু, আমাদের এদেশের ইমিগ্রেশন ব্যবস্থাকে সে একপেশে করে ফেলবে। এটার ইম্প্যাক্টটা কি হবে সেটা আপনারা জানেন। ইকোনমি সম্পর্কে তার প্ল্যান আপনারা জানেন। সমস্ত ধরনের কর্পোরেট যে ট্যাক্স রিলিফ তারা দিবে, তাতে করে আপনার আর আমার অবস্থা, আমরা যারা কর্মজীবী মানুষ, তাদের নাবিশ্বাস উঠে যাবে এই দেশে। তারা খেতে পারবে না। আর সেই সাথে যদি সোশ্যাল সেফটি নেট, আমি সোশ্যাল সিকিউরিটির কথা বলছি না, সোশ্যাল যে সেফটি নেট, সেটা তারা যদি কাট করে দেয়, মেডিকেড, মেডিকেয়ার, ওয়েলফেয়ার সিস্টেম, সেকশন 8, এই দেশের বিশাল একটা অংশ কর্মজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা তাদের দেয়ালে পিঠ থেকে যাবে। যার ফলে আগামী 4 বছর আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। তার মানে কি যে আমরা আগামীতে যাতে ভোট দিতে সাবধানে ভোট দেই, কারণ আমাদের প্রত্যেকটা ভোটের মূল্য রয়েছে। নিশ্চয়ই, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বা ভোটার জেনে শুনেই তো এই পথে এগিয়েছে। সেখানে ডেমোক্রেটরা ব্যর্থ হলো কিনা, এই যে ধরেন দুটো বিষয়কে বড় করে দেখা হয়, অর্থনীতি আর হচ্ছে সীমান্ত অভিবাসন, এগুলোকে বাইডেন হ্যারিস প্রশাসনের বড় ব্যর্থতা হিসেবে দেখানো হয়। তো ডেমোক্রেটদের ব্যর্থতার সুযোগে এরকম একটা ফলাফল আমরা পেয়েছি এবং জনগণ এরকম একটা মানে খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। সেখানে শুধু আপনি যারা ভোট দিয়েছে রিপাবলিকানদের কথা, উগ্রবাদীদের কথা আমরা তাদের দায়ী করছি, কিন্তু যাদের কারণে এই অবস্থা হলো তাদের দায় কতটুকু? অবশ্যই ডেমোক্রেটদের দায় রয়েছে। ডেমোক্রেটদের উচিত ছিল এই যে ইনফ্লেশন, যেটা প্রত্যেকটা মানুষের ওয়ালেটে হিট করেছে এদেশে, এবং সেটা 1 বছর 2 বছর নয়, বাইডেন প্রশাসনের পুরোটা সময় ইনফ্লেশন, খেটে খাওয়া মানুষের পকেটে এমনভাবে হাত দিয়েছে, মানুষের বেতন বেড়ে গেছে কিন্তু সঞ্চয় বাড়ে নাই, মানুষের আয় বেড়েছে, সাথে সাথে ব্যয় অনেক বেড়ে গেছে, যার ফলে মানুষের যে অর্থনৈতিকভাবে যে স্বস্তি পাওয়ার কথা ছিল সেটা হয়নি। আরেকটা জিনিস বলছেন, রিপাবলিকানদের সাথে আমরা একমত যে আমাদের বর্ডারকে খুলে দেয়া হয়েছে, মিলিয়নস অফ ইমিগ্রেন্টকে এখানে আনার পরে একটা অপরিকল্পিতভাবে যখন মিলিয়নস অফ ইমিগ্রেন্ট এখানে আসে, আমরা নিউ ইয়র্ক সিটিতে থাকি, এই সিটির বাজেটের একটা বিশাল অংশ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে উর্জ করে নিয়ে মাইগ্রেন্টদের সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে ব্যয় করা হয়েছে, যার ফলে সরকারি সার্ভিসের ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটির অধিবাসীরা অনেকে বঞ্চিত। ঠিক এমনটি করে স্টেটেরও অনেক প্রোগ্রাম থেকে টাকা উর্জ করে এনে আপনার এই মাইগ্রেন্টদের সুবিধা দেওয়া হয়েছে। এখন ইমিগ্রেশন পলিসি যদি কোনো, আমরা বারবার বলি, ডেমোক্রেটরাও বলে, রিপাবলিকানরাও বলে, আমরা ইমিগ্রেশন পলিসিকে ওভারঅল চেঞ্জ করব, কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন চেঞ্জ পলিসি ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আমরা মুখেই বলে যাচ্ছি, ডেমোক্রেটরা এটা করেনি। এবং বারবার ক্ষমতায় আসার আগেও যেমন বলে, ক্ষমতায় আসে বলে, পরেও বলে আবার যখন দেখা যায় যে, কারণ ক্ষমতার ভারসাম্যটা এমন হয়, কংগ্রেস যদিও সেটা পাস করে, সিনেট সেখানে ফেল করে, এবং আবার হোয়াইট হাউসে অনেক সময় দেখবেন যে রিপাবলিকান প্রেসিডেন্ট বসে আছেন, উনি আবার সেটাকে ব্যাক আপ করে দেন, যার ফলে এখানে সংখ্যাগরিষ্ঠতা, সেই ভারসাম্য তো এবার থাকছে না, সব তো একমুখী, এবার আর থাকছে না। অত এবার যেটা হচ্ছে সেটা হলো নেগেটিভলি ইমপ্যাক্ট করবে টোটাল ইমিগ্রেশন সিস্টেমকে, কারণ তাদের প্রজেক্টটা যেটা, সেটা হলো এখান থেকে কয়েক মিলিয়ন লোককে, মাইগ্রেন্টকে বের করে দেয়া। এমনকি এটা কি এত সহজ হবে? কি একটা গ্রুপকে বের করে দেওয়া সহজ হবে, কিন্তু যারা এই দেশে অলরেডি অ্যাসাইলাম পেয়ে গিয়েছে, কোন রকম কাজের বৈধতা পেয়ে গেছে, যাদের মামলা চলমান, তাদেরকে তো আপনি তাদের মামলা চলমান, যার ফলে এটা অত সহজ হবে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ফেডারেল গভর্নমেন্ট যদি কোনো কিছু করতে চায় রিয়েলি, এবং সেই ক্ষেত্রে তাদের জনপ্রিয়তা যদি তারা দেখে যে পরবর্তী নির্বাচনে সেটা কোনো সিরিয়াস কোনো এফেক্ট করবে না, এবং তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, এবং এটা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো, কিন্তু তারা কিন্তু অ্যাগ্রেসিভলি ডিল করতে পারে, এবং সেই ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্ত তারা নিতে পারে। নিশ্চয়ই এই কাজগুলো করার ক্ষেত্রে তাদের যদি ম্যান্ডেট তো পেয়েছে তারা, কংগ্রেস এবং সিনেট যদি এক হয়ে যায়, সেই ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্ত, এমনকি আইন পরিবর্তনের মধ্য দিয়ে তাৎক্ষণিক যে ডিপোর্টেশন, মাস ডিপোর্টেশন, সেটা কিন্তু করতে পারে।
জি, আমি আপনাদেরকে বললাম, করবে কিনা সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। হ্যাঁ, করার ম্যান্ডেট তারা পেয়েছে জনগণের কাছে, ফলে তারা এটা করতে গেলে আপনি তাকে দোষ দিতে পারবেন না। কিন্তু এটা যদি খারাপ হয় সেটা ঠেকানোর সামর্থ্য কতখানি ডেমোক্রেটদের থাকবে সেটা আমরা দেখব। প্রফেসর খালেকুজ্জামান, যে মনোনয়নগুলো এ পর্যন্ত দেওয়া হয়েছে, আরও কতগুলো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের মনোনয়ন বাকি আছে, সবগুলো কি সেনেটে অনুমোদিত হবে? যদিও তারা সেখানে মেজরিটি আছে, কিন্তু রিপাবলিকান সেনেটর সবাই কি একেবারে চোখ বন্ধ করে সবার মনোনয়ন দেবে? মানে সবার মনোনীত হওয়া এবং এসব দায়িত্ব পাওয়া কতটা সম্ভব? জি, এটা আমার ধারণা যে এটা মানে মনোনয়ন সবাই পাবে, এটা আমার ধারণা। এর কারণ হচ্ছে এটা ট্রেডিশনাল রিপাবলিকান দল আর এখন নেই। এখন দলটা হয়ে গেছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দল। যেমন একটু আগে একটু উদাহরণ দিলাম যে মার্কো রুবিও যে তাকে চ্যালেঞ্জ করে বলেছিল তুমি কনম্যান এবং তোমার হোয়াইট হাউসে যাওয়ার মতো যোগ্যতাই নাই, সেই লোকটাও তো তার মানে রিং কিস করে, যেটা ইংলিশে বলে, তার দলে গিয়েছে। একইভাবে প্রত্যেকেই মেগাদেরকে এতটাই ভয় পায়, ওই যে রিপাবলিকান দলের যারা হচ্ছে সেনেটর কিংবা কংগ্রেসম্যান, কারণ প্রত্যেকটা অঞ্চলেই তো মেগা সাপোর্টার প্রচুর রয়েছে, একটা কোর গ্রুপ আর কি। হ্যাঁ, তাহলে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্প, তার একটা কথাতেই তাদের, যেমন মনে করুন কংগ্রেসম্যানরা, তারা 2 বছর পর আবার ইলেকশন ফেস করতে হবে, সুতরাং এই রিস্ক তারা নিবে না কেউ, এটা এক। আর যে সেনেটার কথা যেটা বলছেন, সেনেটার তো 53 জন অলরেডি ওরা হয়ে গেছে। 1-2 জন বিরোধিতা করতেও পারে, কিন্তু সেটা করার সম্ভাবনা আমি খুব দেখি না, কারণ দলটা এখন এই মুহূর্তে, যেটা 4 বছর পরে গিয়ে কি দাঁড়াবে বিভিন্ন শিক্ষার মাধ্যমে অন্য কথা, কিন্তু এই মুহূর্তে কিন্তু ওরা একটা খুবই মানে উৎফুল্ল অবস্থায় রয়েছে পুরা ডেমোক্রেটিক দল এবং হচ্ছে রিপাবলিকানরা, ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার যারা। এই জন্য আমার ধারণা তারা সবাই ইয়ে হয়ে যাবে, মানে নমিনেশন কনফার্মড হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি গিয়ে কি দাঁড়াবে সেটার জন্য আরো 2 বছর অপেক্ষা করতে হবে, 4 বছর না। আমার ধারণা ওরা যখন অনেকগুলো জিনিস গুবলেট করে ফেলবে, অর্থনীতি একটা পরিবর্তন হতে পারে, মিডটার্মে গিয়ে একটা পরিবর্তন হবে বলে আমি দেখছি। তবে এখানে তারা কিছু কিছু উদ্যোগ তো তারা নিবেই, কারণ এগুলি নিতে তারা হচ্ছে অনেকটা হচ্ছে প্রমিস বাউন্ড ইলেকশনে। যেমন হচ্ছে যে 11-12 মিলিয়ন লোককে তো হিউম্যানলি পসিবল নাই দেশতে বাইর করে দেওয়া, কারণ হচ্ছে এর জন্য যে পরিমাণ জনবল দরকার, তারপরে হচ্ছে প্লেনের দরকার হয়, সব মিলিয়ে এটা হয়তো একটা বিরূপ প্রভাব অর্থনীতিতে পড়বে, এমনটা অর্থনীতিতে পড়বে, একটা ইনস্টেবিলিটি দেশের ভিতর দেখা দিবে। তারপরে জিনিসটা নিয়ে প্রচুর লেখালেখি হবে সাংবাদিকরা, যে সমাজের মধ্যে যে অনৈতিক আচরণ করা হচ্ছে, ছেলে মেয়েদেরকে বাপ মার কাছ থেকে পৃথক করা হচ্ছে, এগুলো তো আমাদের যারা সাংবাদিক আছে এই দেশে, এটা তো আপনি জানেন যে ওরা যথেষ্টই খুব স্বাধীন চেতা, তারা জিনিসগুলো নিয়ে আসবে যে অমানবিক আচরণ যে করা হচ্ছে, তাতে করে ইনস্টেবিলিটিটা ঠেকানোর জন্য হয়তো একটু স্লো ডাউন করবে, তারা এতটা করবে না। কিন্তু বর্ডার যাকে বানিয়েছে তার মধ্যে কি সে মায়া মমতা কাজ করবে না? এটা অনেকটা কাজ করবে না। তবে বর্ডারে যারা অলরেডি ঢুকে গিয়েছে, যারা অ্যাসাইলাম সিক করেছে, যাদের হাতে একটা টেম্পোরারি প্রটেকশন স্ট্যাটাস রয়েছে, তাদেরকে আর তেমন কিছু করতে পারবে না, করতে হলে আইন চেঞ্জ করতে হবে নতুন করে, যাতে মানুষ আর ঢুকতে না পারে। এর বাইরে গিয়ে আনডকুমেন্টেড প্রচুর লোক কিন্তু এই দেশে আছে, যারা হচ্ছে রেজিস্টার্ড করেনি আর কি এখানে এসে, তাদেরকে এর বাইরে গিয়ে হচ্ছে এই যে স্যাংচুয়ারি সিটি বা স্টেট, এই স্ট্যাটাসই তো বাতিল করে দেওয়ার কথা তারা বলছে, তখন তো ওখানে গিয়ে হামলা চালাতে পারবে। এখন এখানে তো যে লোককে বর্ডার জার বানানো হয়েছে, হোমেন তিনি নিজেই তো হচ্ছে আইসের প্রধান ছিল। আইস মানে হচ্ছে যে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট, সেটার প্রধান ছিল বলেই তাকে এখানে আনা হয়েছে। এবং তিনি এসে প্রথমেই বলেছেন যে স্যাংচুয়ারি যে 9টা সিটি রয়েছে, সেই 9টাতে তার অনেক বেশি লোক নিয়োগ দেওয়া হবে, এবং সেখানে আমাদের দেখার বিষয় রয়েছে। স্যাংচুয়ারি সিটিতে যদি এরকম অভিযান চালাতে চায়, আমরা জানি এরই মধ্যে অনেকগুলো ডেমোক্রেটিক স্টেটের অ্যাটর্নি জেনারেলরা ঘোষণা দিয়েছেন এক আনুষ্ঠানিকভাবে যে তারা এগুলো বাস্তবায়ন করতে দেবেন না। আবার নিউ ইয়র্কের মতো ডেমোক্রেটিক স্টেটের আপনার মেয়র, নিউ ইয়র্ক সিটির মেয়র, তিনি বলেছেন এদেরকে বের করে দিলে শৃঙ্খলা ফিরে আসবে। তার মানে উনি ট্রাম্পের পক্ষই নিচ্ছেন। জি, এর কারণটা হচ্ছে এটা অত সহজ হবে না। 9টা যে স্যাংচুয়ারি সিটি, প্রায় 9টাই হচ্ছে ডেমোক্রেটিক অধ্যুষিত, অত সহজ হবে না। কিন্তু এরিক অ্যাডামসের কথা আপনি যেটা বললেন, যেটা হচ্ছে করিম চৌধুরী সাহেব একটু আগে যেটা উল্লেখ করলেন, ওনারা নিউ ইয়র্ক সিটিতে বাস করেন। স্যাংচুয়ারি সিটি বলে এখানে কিন্তু ব্যাপক মানুষের আবার
আমদানি হয়েছে, তাতে করে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে গেছে, তাদের বাজেটে ঘাটতি পড়েছে। এই জন্য এরিক অ্যাডামস নিজের ইলেকশনের কথা বিবেচনা করে তিনি বলছেন তাদেরকে বরং সরিয়ে দিলে আমাদের শান্তি শৃঙ্খলা ফেরত আসবে। সুতরাং এটা একটা মিক্সড মেসেজ। কিভাবে বেড়েছে এই বিভিন্ন স্টেট থেকে এখানে আসার কারণে বা পাঠিয়ে দেওয়ার কারণে বাস ভরে ভরে, সেটাও তিনি বলেছেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে এই আলোচনাটা চালিয়ে যাব। যারা অনুষ্ঠান দেখছেন আশা করছি বিরতির পর আপনাদেরকে সাথেই পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা ট্রাম্প প্রশাসনে নতুন নতুন মনোনয়ন এবং ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন কেমন হবে, তার প্রভাব দেশের উপরে কি পড়বে, খাতোয়ারি নানান বিষয়ে এবং ব্যক্তিদের নিয়ে আমরা আলোচনা করছি। জনাব করিম চৌধুরী, আপনার কাছে আসতে চাই। অভিবাসন বিতরণ কর্মসূচি যেটি ট্রাম্প প্রথম দিন থেকে বাস্তবায়ন করবেন এবং সেরকম একজন লোককে তিনি নিয়োগ দিয়েছেন, সেটি করতে গিয়ে ব্লু স্টেট বা ডেমোক্রেট নিয়ন্ত্রিত যে স্টেটগুলো আছে তারা কতটা বাধা দিতে পারবে, ঠেকাতে পারবে, বা সেখানে কোনো অঘটন মানে কি বলে এটাকে মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে কিনা? আপনি নিউ ইয়র্ক স্টেটে থাকেন, এখানকার বাস্তবতা জানেন, কীরকমটা হতে পারে বিষয়? দেখুন, স্টেট এবং সিটি গভর্নমেন্ট যখন অসহযোগিতা করে থাকে ফেডারেল গভর্নমেন্টের ভিতরে, সেখানে একটা জটিলতা সৃষ্টি হয়। কারণ লোকাল ল এনফোর্সমেন্ট অথরিটির সাথে কোঅপারেশন করেই কিন্তু তাদেরকে ওই লটা এনফোর্স করতে হয়, কাউকে নিতে হয়। হঠাৎ করে এসেই সেখানে একজনকে নিতে আলে সে তখনই বলবে যে আমাকে কোর্টের আদেশ দেখাও। তো যার ফলে যেই সমস্ত স্যাংচুয়ারি সিটি বা স্টেটগুলো রয়েছে, বিশেষ করে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন, সেই ক্ষেত্রে আইস অথবা ফেডারেল গভর্নমেন্টের পক্ষে তাদের যে এনফোর্সমেন্ট সেটা খুব জটিল হবে। আপনার বাড়িতে একজন ইমিগ্রেন্ট থাকে, মাইগ্রেন্ট থাকে, আনডকুমেন্টেড এলিয়েন সে, আপনি যদি কখনো খবর না দেন বা তাকে শেল্টারে রাখেন এবং আপনার বাড়িতে আপনি কাউকে বিনা অনুমতিতে ঢুকতে না দেন, সেই ক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্টের খুব অসুবিধা হবে একজন মাইগ্রেন্টকে আপনার বাড়ি থেকে ধরে নেওয়া। এটা সহজ না, কারণ এখানে স্টেট আইন আছে, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক বিষয় রয়েছে। তা আমি সেদিকে ডিটেলসে যাব না, তবে এটা ফেডারেল গভর্নমেন্টের পক্ষে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। সিটি গভর্নমেন্টের উপরে ওভাররুল করার সুযোগ থাকবে না ফেডারেল গভর্নমেন্টের? সুযোগ আছে, সেই ক্ষেত্রেই জটিলতাটা বাড়বে। তাকে কোর্টে যেতে হবে, ওয়ারেন্ট আনতে হবে এবং ওয়ারেন্টের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ হবে। এই জাতীয় দুই একটা ঘটনা ঘটলে ফেডারেল গভর্নমেন্ট পিছিয়ে চলে যাবে। এই আইনি যে জটিলতা, এই যে সরকারি সংগঠনগুলোর মাঝে স্থানীয় যেটা সিটি, স্টেট এবং ফেডারেল গভর্নমেন্টের মাঝে যখনই কোনো কোঅর্ডিনেশন থাকবে না, তখন এনফোর্সিং দ্য ল উইল বি ডিফিকাল্ট। আপনি বলতে পারবেন সবাইকে বের করে দেবে, কিন্তু নিউ ইয়র্ক সিটির পুলিশ যদি আপনাকে হেল্প না করে, নিউ ইয়র্ক স্টেট যদি হেল্প না করে, আপনি স্টেট কোর্টের যে কোর্টে মামলা উঠবে, তো তখন আপনি দেখবেন যে এটাকে ডিলে প্রসেস শুরু হবে এবং সেই ক্ষেত্রে জটিলতা বরঞ্চ বাড়বে। যখন সরকারি সংস্থাগুলোর মাঝে একটা কোঅর্ডিনেশন হয়, ঐক্যমত হয়, যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং বিরোধী দল ঐক্যমত হয়, তখন সেই ক্ষেত্রে আপনার এনফোর্সমেন্টটা যতটা ইজি হয়। দ্বিমতের ক্ষেত্রে আপনার স্যাংচুয়ারি সিটি এবং রিপাবলিকান পলিসি এটা টোটালি সাংঘর্ষিক, যার ফলে সেখানে ফেডারেল গভর্নমেন্টের এই জাতীয় উদ্যোগ সফল করা অনেক জটিলতা ফেস করবে এবং সেখানে গভর্নমেন্টের এই তিনটি সংগঠনের তিনটি যে অঙ্গ, স্থানীয় সরকার, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ফেডারেল গভর্নমেন্ট, এদের মাঝে বড় ধরনের একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেটা কারোর জন্যই কাম্য নয় এবং সেই ক্ষেত্রে একটা কেওয়াজের সম্ভাবনা রয়েছে। আমি আশা করি স্যাংচুয়ারি সিটিগুলো, কিন্তু বছরের পর বছর বেআইনিভাবে বসবাস করা, এটা কি একটা উন্নত সভ্য আইনের শাসন যেখানে আছে সেখানে হওয়া উচিত? আচ্ছা, আমি প্রফেসর খালেকুজ্জামান আপনার কাছে ফিরছি। ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন মানে কনভিক্টেড প্রেসিডেন্ট, কিন্তু তার মামলা মোকদ্দমা আমরা জানি আস্তে আস্তে সব উঠে যাবে। এর মধ্যে নিউ ইয়র্কে একটা রায় ঘোষণা তারিখ ছিল, সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। জ্যাক স্মিথ তার বিরুদ্ধে যেসব তদন্ত করেছিলেন তিনি এখন পদত্যাগের কথা ভাবছেন। তার মানে এতদিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে যত মামলা হলো, তদন্ত হলো, আইনি প্রক্রিয়া অনুসরণ করা হলো, তাকে অভিযুক্ত করা হলো, এই সব কিছু এখন জিরো হয়ে যাবে। তাহলে লাভটা কি হলো? না, এটা জিরো হয়ে যাবে এই সেন্সে, তিনি যখন প্রেসিডেন্ট হয়ে যাবেন 20 তারিখের পরে জানুয়ারির, সেটাই দেশের আইনি অনুযায়ী তিনি সেগুলো থেকে মুক্ত ইমিউনিটি দেওয়া।
এটা ইমিউনিটি দেওয়ার আইনই রয়েছে দেশে, যাতে সে নির্বিঘ্নে আর কি দেশটা শাসন করতে পারে। এই জন্য তো তার আগে গিয়ে হচ্ছে কি লিখিত কোনো কোথাও নেই যে তাকে আর এখন বিচার করা যাবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই মনে করছে যে এটাকে নিয়ে আর বাড়াবাড়ি করলে পরে হয়তো বা নানান ধরনের রেট্রিবিউশন তাদের উপর আসবে। এই জন্য বাস্তবতার কথা চিন্তা করে জিনিসগুলি আপাতত মানে স্লো ডাউন হয়ে যাবে এবং স্থগিত হয়ে যাবে। আর এই যে ইয়ের কথা যেটা বললেন একটু আগে, এই যে অভিবাসনদের কথা, এটা কিন্তু মানে জো বাইডেন এবং বারাক ওবামার আমলেও প্রচুর লোককে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এটা কিন্তু এইভাবে আলোচনায় আসে না, এটা এইভাবে আলোচনায় আসে না। সুতরাং এটা ঘটতেই থাকে। এই ডোনাল্ড ট্রাম্পের আমলে যেটা হবে, এটার পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ, সেটা তিনি করার চেষ্টা করবেন। আর প্লাস হচ্ছে আপনি যখন একটা দেশের সর্বোচ্চ পর্যায়ে যখন এসব মানে ইল্লিগাল অভিবাসীদেরকে ইয়ে করা হয়, মানে নানানভাবে অনুৎসাহিত করা হয়, তখন কিন্তু যারা কর্মদাতা মানে এমপ্লয়ি, মানে যারা আর কি এমপ্লয়ার, যারা চাকরিদাতা, তারাও কিন্তু খুব নিরুৎসাহিত বোধ করবে। যদি বলা হয় যে মানে আনডকুমেন্টেড কোনো মানুষকে যদি তোমাদের চাকরিতে আমরা পাই, তাহলে তোমাদের পুরা সংগঠনটাকে মানে অর্গানাইজেশনকে আমরা শাটডাউন করে দেব, এবং কয়েকটা উদাহরণ যদি তৈরি করে, তাহলে কিন্তু এমনিতেই প্রচুর কাজ হবে। আর প্লাস হচ্ছে করিম ভাই যেটা বলছে এটা ঠিক, যে তিনটা মানে ফেডারেল, স্টেট এবং লোকাল গভর্নমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন ছাড়া কাজ করা কঠিন। কিন্তু আমি যেটা একটু আগে বললাম, কঠিন বলে ফেডারেল গভর্নমেন্ট তো সবকে ওভাররাইড করার ক্ষমতাও রাখে, তাই না? তারা যদি এখানে প্রচুর বাজেট দেয়, প্রচুর লোককে নিয়োগ করে, আইসের লোক, এবং তাদেরকে দিয়ে নানানভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে বিভিন্ন মানে এই যে কাজের জায়গায়, অফিস আদালতে, রাস্তাঘাটে, দোকানে, বাইরে। উনি যেটা বলছেন, একজন আপনার বাসায় একজন ইল্লিগাল রইলেও আপনি খবর না দিলে নিতে পারবে না। এই লোকটা তো ঘরের ভিতরে বসে থেকে জীবনযাপন করবে না, তাকে তো বাজারে যেতে হবে, ওয়ালমার্টে যেতে হবে, গাড়ি ড্রাইভ করতে হবে। তখন ওভারঅল যে পরিবেশটা দেশের, এটা যদি আপনার অভিবাসন বিরোধী হয়, তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব হবে আর কি, একটা কেওয়াস হবে, অনেক কিছু করা সম্ভব হবে। জি, আমার সময় একদম শেষ। জনাব করিম চৌধুরী, আপনার কাছে জানবো, ক্যাপিটাল হিলে যারা হামলা করেছিল, যাদের শাস্তি হয়েছে, যাদের বিচার আপনার প্রক্রিয়াধীন আছে, এদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন, এবং এরই মধ্যে যারা অভিযুক্ত তারা ট্রাম্পের সেই অঙ্গীকার পূরণের কথা বলছেন। তো এটাও তো ঠিক একইভাবে বলা যায় যে ট্রাম্প তাদের মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, সেই ম্যান্ডেট তিনি পেয়েছেন, মাফ করে দিতে পারেন। তাহলে ক্যাপিটাল হিলের মতো হামলার ঘটনা যদি কেউ করে পার পেয়ে যায়, তো ভবিষ্যতে তো আরও লোক উৎসাহিত হবে। প্রেসিডেন্ট বাইডেনকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা যে তুমি কি তোমার ছেলেকে মাফ করে দিবা কিনা, সে বলেছিল প্রশ্নই আসে না, এটা আমার টেবিলেই আসবে না, এই দরখাস্ত আমার টেবিলেই আসবে না। এটা হলো ইন্টেগ্রিটি, ডিগনিটি অ্যান্ড ইউর প্রমিস টু দ্য নেশনস অ্যাজ এ প্রেসিডেন্ট। এবং ডোনাল্ড ট্রাম্প সে তো নিজেকেও সে নিজেকেও কিন্তু ক্ষমতা ছাড়ার আগে গতবারে নিজেকেও অগ্রিমভাবে ক্ষমা করে দেওয়ার চিন্তা ভাবনা করছিল সে। অতএব এই যে পার্সোনালিটি, এই যে ডিগনিটি, এই যে ভ্যালুস টোটালি ডিফারেন্ট। সে কতটা আত্মকেন্দ্রিক এবং কতটা অপরাধ প্রবণ, সে এখন পর্যন্ত অপরাধী স্বীকার করেনি। এত লোকের মৃত্যু, এত ল এনফোর্সমেন্ট অফিসিয়ালের মৃত্যু, এত বড় ঘটনার পরে হোয়াইট হাউসের মতো আমাদের এই যেখানে এই ক্যাপিটল হিল, সেখানে যে আঘাত করা তার নেতৃত্বে অ্যাকচুয়ালি, সেটার জন্য এখনো সে জাতির কাছে ক্ষমা চায়নি, বরং সে তার বিরুদ্ধে যারা বিচারের কাজ করছে তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। একটা কথা বলে রাখি এই ফাঁকে, যে স্টেট সে 34 কাউন্ট অফ যে ফেলনি সে চার্জ নিউ ইয়র্ক স্টেটে, এটা স্থগিত থাকবে। মানে চাইলে ভবিষ্যতে ওনার প্রেসিডেন্সি শেষ হওয়ার পরে এটাকে আবার রিভাইভ করা যাবে। এখন সংবিধান, আমাদের সংবিধানে যে সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো মামলা চলবে না, কারণ এটা সাংবিধানিকভাবেই নিষেধ করা আছে। যার ফলে এই 4 বছর সে ওই মামলা থেকে কিন্তু সে নিজেকে ক্ষমাও করতে পারবে না, ওই মামলার উপরে তার কোনো হস্তক্ষেপ নাই। হি ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল নাও, জাস্ট উই আর ওয়েটিং ফর দ্য সেন্টেন্সিং ডেট। সো when he will finish for next 4 years, he will come back, maybe New York judge will say, okay, now your place is behind bar, we'll create new one for you. So অপরাধ যে করেছে অপরাধের শাস্তি পাবে না তা নয়, সে এখন প্রেসিডেন্ট হওয়ার কারণে সে হয়তো নিজেকে অ্যাডভান্স কোনো কিছু ক্ষমা করে দিতে পারে, যেগুলো ফেডারেল চার্জ। কিন্তু
স্টেট লেভেলে অনেকগুলো স্টেটে তার বিরুদ্ধে যে কেস রয়েছে, আপনি জানেন যে জর্জিয়া স্টেটে অনেক বড় কেস রয়েছে, নিউ ইয়র্কে রয়েছে একাধিক কেস। এইসব কেসে সে এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটা ট্রাম্প অর্গানাইজেশন বড় ধরনের বিপর্যস্ত অবস্থায় রয়েছে। আশা করি আগামী 4 বছরে এদেশের জনগণ বুঝতে পারবে, বা মিড টার্মে যদি কোনো পরিবর্তন আসে সেই ক্ষেত্রে জাতির জন্য একটা ভালো দিক হয়তো আমরা দেখতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমরা সাউথ এশিয়ানদেরকে বলবো, be organized, be prepared for a black days ahead of us, and never sit down. We need to prepare for the rainy days. জি, জনাব খালেকুজ্জামান, আপনার কাছ থেকে ছোট্ট করে শুনবো যে এই 4 বছর যা কিছু আপনারা ফোরকাস্ট করছেন, তারপরে আমেরিকা হয়তো আবার ঠিক রিভার্স উল্টাটা হয়ে যাবে। তখন হয়তো এই ধরনের রাজনীতি, ট্রাম্পের মতো মানুষ, এই মাগা রিপাবলিকান, তাদের হয়তো অস্তিত্ব হারিয়ে যাওয়ার মতো অবস্থা হবে। সেরকম একটি রিভার্সাল সিচুয়েশন আপনি প্রেডিক্ট করেন কিনা? না, সেটা আমি করি না। কারণ হচ্ছে দেশটা ভিতর থেকে মানে পাল্টে গিয়েছে। যে আপনি যদি নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় ম্যাগাজিনের এগুলি আর্টিকেলগুলি পড়েন, তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে পরিবর্তন করেনি, তারা আমেরিকার যে ট্রু কালারটা সেটাকে সে উদ্ভাসিত করেছে। সুতরাং তাদের পরিমাণ এখনো তো অনেক বেশি। আপনি দেখেছেন এবার যে মানে শুধু ডোনাল্ড ট্রাম্প জয় হয়ে আসেনি, যে যেগুলি আপনার ছিল যেটাকে বলে সুইং স্টেট, এর একটা স্টেটও কমলা হ্যারিস জিততে পারেনি। এবং এমনকি নিউ জার্সির মতো যেগুলি ব্লু স্টেট, সেখানে ওরা 45% ভোট পেয়েছে। এমনকি যে করিম ভাই যেখানে আছে, কুইন্স কিংবা ব্রঙ্কস, মানে ডেমোক্রেট স্যাংচুয়ারি সিটির হচ্ছে আপনার কেন্দ্রবিন্দু, সেখানে 22% ভোট বেশি পেয়েছে গতবারের তুলনায়। সুতরাং দেশটা ভিতর থেকে পাল্টে গিয়েছে। উনি যে সাউথে জি প্রফেসর খালেকুজ্জামান, ট্রাম্প যদি ট্রু রিফ্লেকশন অফ আমেরিকা হয়, তাহলে আমেরিকাটা ট্রাম্পের মতোই আছে। আসলে তাই, ভিতর থেকে তাই ছিল। এখন আমরা এটা ট্রু রুটটা দেখতে শুরু করেছি। আমি মনে করি যে এত আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। একমাত্র পরিবর্তন হবে যদি অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, তাহলে তার বিরুদ্ধে ভোট দিবে। আর যে কালচারাল ইস্যুগুলো, ওই যে ইমিগ্রেশন, তারপরে হচ্ছে আপনার মাগা, আমেরিকা ফার্স্ট, এই জাতীয় জিনিসগুলো থেকে যাবে এই দেশে। অর্থাৎ যেগুলি কালচারাল ইস্যু, পকেট ইস্যু না। পকেট ইস্যু এগুলোর কুফল ভোগ করার পরে নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ মানুষ আর তাদের পক্ষে থাকবে না। তবে এই যে মাগা রিপাবলিকান যারা, তারা এই দেশ থেকে আর যাবে না কোথাও। দেখা যাক আমরা অর্গানাইজ করতে পারি। হ্যাঁ, যতটা খারাপ আশঙ্কা করা হচ্ছে ততটা হয়তো বা হবে না, হয়তো বোধোদয় হবে, হয়তো মানুষের চাপে পড়ে অনেক কিছু থেকে বিরত থাকবে, এমনটাই আশা করা উচিত। প্রফেসর খালেকুজ্জামান এবং জনাব করিম চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য। যারা অনুষ্ঠান দেখছিলেন, শুরুতে বা পরে যোগ দিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।